কি ব্যাপার? আমি তোমাকে বলেছি দেখা করতে, তুমি আসলে না কেন? আর তুমি আমাকে এভাবে ইগনোর করতেছো কেন? আরে তুমি এখানে এসেছো কেন? বাবা দেখতে পেলে ঝামেলা হয়ে যাবে। প্লিজ তুমি এখান থেকে চলে যাও, কালকে আমি ভার্সিটিতে গিয়ে তোমার সাথে দেখা করছি। না, আমি তোমার আর কোনো কথাই শুনবো না। আমি সোজা যাব তোমাদের বাসার ভেতরে, আর তোমার বাবাকে গিয়ে সব কিছু বলবো। আরে এই আরোহী, এটি করো না প্লিজ। আরোহী তখন রনির আর কোনো কথাই শুনলো না, সোজা ঢুকে পড়লো বাসার ভিতরে আর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতে লাগলো। এমন সময় দরজা খুলে বের হলো রনির বাবা আর আরোহীকে জিজ্ঞাসা করলো, এই মেয়ে, কে তুমি? এভাবে কলিং বেল দিচ্ছ কেন? আর এখানে কি চাই? হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আরোহী। আসলে আমি রনির ফ্রেন্ড। আচ্ছা তাই নাকি? তাহলে ভিতরে আসো, এসে বসো। তারপর আরোহী ভিতরে গিয়ে ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইল আর এদিক ওদিক তাকাচ্ছিল। এবার রনির বাবা দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে এসে রনিকে ডাকতে লাগলো। এবার রনি নিজের রুম থেকে বেরিয়ে আসলো, এসেই আরোহীকে বলল, কি ব্যাপার, তুমি এখানে এসেছো কেন? যাও এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যাও। আর তোমাকে না বলেছি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবে না? কি বলছো তুমি? তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করব না মানে? 2 বছর ধরে তুমি আমাকে বিয়ের কথা বলে ঘোরাচ্ছ, আর এখন বলছো আমাকে এখান থেকে চলে যেতে। আসলে তুমি চাও কি বলো তো? আমি চাই তুমি এখান থেকে চলে যাও আর আমার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখো। আর তুমি ভাবলে কি করে যে তোমার মতো একটা ডিভোর্সি মেয়েকে আমি বিয়ে করব? আরে তোমার তো সাত কপালের ভাগ্য যে আমি এতদিন তোমার সাথে রিলেশনে ছিলাম এবং প্রত্যেক মাসে নিজের পকেট মানি থেকে তোমাকে কিছু টাকা দিতাম। সো এখান থেকে চলে যাও, কারণ আমি কোনো বিবাহিত মহিলাকে বিয়ে করতে পারবো না। পুরো বিষয়টা রনির বাবা তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। একটা কথা তিনি বলেনি এর মাঝে। আর আরোহীকে তো রনির মুখে এরকম কথা শুনে কান্না করতে করতে রনির বাবাকে বলল, আঙ্কেল, আপনি একটু বোঝান ওনাকে। আমাদের দীর্ঘ 2 বছরের রিলেশন। আপনার ছেলে আমাকে বিয়ের কথা বলে বলে 2 বছর ধরে ঘোরাচ্ছে। ওর কথা ভেবে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি, কারণ আমি রনিকে অনেক ভালোবাসি। আঙ্কেল প্লিজ, ওকে না পেলে আমি বাঁচতে পারবো না। আরোহী কান্না করে কথাগুলো বলছে রনির বাবাকে। রনির বাবা মুখে এরকম কথা শুনে সে নিজেকে সামলাতে পারলো না। তখন আরোহীকে বলল, এই মেয়ে শোনো, তুমি যে একটা বেয়াদব মেয়ে এটা আমি প্রথমেই বুঝতে পেরেছি। কারণ কোনো ভালো ফ্যামিলির মেয়ে এত রাতে বাইরে থাকে না, আর একটা অন্য ছেলের বাসায় আসা তো দূরের কথা। আর কিসের বিয়ে? তুমি কেন বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো? তোমার মা বাবা কোথায়? শোনো, তুমি যদি বেয়াদব মেয়ে না হতে তাহলে কখনোই নিজের মুখে নিজের বিয়ের কথা বলতে আসতে না। আর আমাদের ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? তুমি হলে কোথাকার কোন রাস্তার মেয়ে, আর আমাদের ফ্যামিলি স্ট্যাটাস কোথায় সে সম্পর্কে যদি তোমার কোনো ধারণা থাকতো তাহলে ভুলেও তুমি আমাদের বাসায় এসে এসব কথা বলতে পারতে না। আর তুমি যে কতটা ভালো মেয়ে সেটা আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি, কারণ যে মেয়ে কিনা নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে আরেকটা ছেলের সাথে রিলেশন করতে পারে সে যে কত জঘন্য তা বোঝানো যাবে না। আর তুমি ভাবলে কি করে যে তোমার এসব কথা শুনে আমি আমার ছেলের সাথে তোমার বিয়ে দিব? আচ্ছা যাই হোক, ভালোভাবে বলছি, আর একটা সেকেন্ডও তুমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না। বেরিয়ে যাও আমাদের বাসা থেকে, আর আমার ছেলের আশেপাশে যেন কখনো তোমাকে না দেখি। রনির বাবার মুখে এরকম কথা শুনে আরোহীর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আসলে সে কখনো ভাবতেও পারেনি যে তার সাথে এমনটা হবে। এবার রনি আরোহীকে দাঁড়াতে বলে নিজের রুমে গিয়ে 50,000 টাকার একটি বান্ডিল নিয়ে আসলো আর সেটি আরোহীর হাতে ধরিয়ে দিয়ে বলল, নে, তোর তো টাকার দরকার তাই না? এই নে, এখানে 50,000 টাকা আছে, এটা নিয়ে তুই খুশি থাক আর আমাকে মুক্তি দে। আমি আর পারছি না তোকে সহ্য করতে। আর হ্যাঁ, আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা তুই ভুলেও করবি না, কারণ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কিন্তু অনেক খারাপ হবে। টাকার বান্ডিলটি টেবিলে রেখে চোখের পানি মুছতে মুছতে বাসা থেকে বেরিয়ে পড়লো আরোহী। আনমনে রাস্তা দিয়ে হাঁটতেছে, অনবরত চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তেছে তার। আরোহী এখন ভাবছে, কি করব এখন আমি এই শহরে একা থেকে? কত সুন্দর একটি স্বপ্ন দেখেছিলাম, এক নিমেষেই সব কিছু ভেঙে চুরে খান খান হয়ে গেল। এদিকে নিজের স্বামীকেও হারালাম, ওদিকে যার জন্য নিজের স্বামীকে ডিভোর্স দিলাম আজ তাকেও হারালাম। আর পড়ালেখাটাও তো ঠিকঠাক করতে পারতেছি না। কি হবে এখন আমার? কি করব আমি? এসব ভাবতে ভাবতে আরোহী চলে গেল তার হোস্টেলের কাছে। হোস্টেলে গিয়ে সেই দিনের
তার চোখে কোনো ঘুম আসলো না। সারা রাত শুধু কান্না করতে করতে কেটে গেল। এক পর্যায়ে সকাল হলো এবং আরোহী যেই সুপার শপে সেলসম্যান হিসেবে জব করতো সেখানকার ম্যানেজার আরোহীর নাম্বারে কল দিল এবং আরোহীকে বলল, হ্যালো, আরোহী বলছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা, আপনি এখন কি করতেছেন বলুন তো? এই তো স্যার, রেডি হচ্ছি ডিউটিতে যাওয়ার জন্য। শুনুন, আপনাকে আর আসতে হবে না, কারণ আপনার চাকরিটা আর নেই। কেন স্যার? আমি তো সময় মতোই ডিউটিতে যাই এবং মনোযোগ দিয়ে নিজের কাজ করি। তাহলে আমাকে কেন চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে সেটা কি জানতে পারি? শুনুন, আমাদের বসের নির্দেশ যে কোনো বেয়াদব স্টাফকে কাজে রাখবে না। আর আপনি কালকে রাত্রে কোন বাসায় গিয়েছিলেন সেটা কি আপনি জানেন? সেখানে গিয়ে আপনি যে বেয়াদবিটা করেছেন তার জন্য আপনার চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। সো আশা করি আগে আদব কায়দা শিখে তারপর কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করবেন। ম্যানেজারের মুখে এরকম কথা শুনে আরোহী আরও কান্নায় ভেঙে পড়লো। কারণ চাকরিটা করে যে টাকা পেত তা দিয়ে কোনো মতে সেমিস্টার ফি দিয়ে নিজের খাওয়া দাওয়া সহ হাত খরচ চালাতো। এখন সেই চাকরিটাও নেই, কারণ আরোহী যে সুপার শপে চাকরি করতো সেটি ছিল রনির চাচার। রনির বাবা এই বিষয়টি জানার পর ম্যানেজারকে ফোন দিয়ে আরোহীকে চাকরি থেকে বের করে দিতে বলেছে। আরোহী এখন হতাশ হয়ে কান্না করতেছে আর ভাবছে অচেনা শহরে চাকরি ছাড়া টাকা পয়সা কোথায় পাবে আর কিভাবে চলবে। তো এরই মাঝে প্রায় প্রত্যেক দিনই আরোহীর সাথে মিরাজের সামনাসামনি দেখা হতো, কিন্তু মিরাজ এমন একটি অভিনয় করে সেখান থেকে চলে যেত। আরোহীকে সে কখনো দেখেওনি বা তাকে চিনেও না। যাই হোক, এবার আরোহী কি করবে তা ভেবে উঠতে পারছে না। অনেক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু কোথাও কোনো চাকরি হয়নি। হঠাৎ আরোহী একটি বিজ্ঞাপন দেখল। এই শহরের নামকরা দামি একটি রেস্টুরেন্টে ওয়েটার নিয়োগ চলছে। তো বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে আরোহী সরাসরি কল করলো এবং ম্যানেজারের সাথে কথা বলে ইন্টারভিউ দেওয়ার জন্য সবকিছু রেডি করলো। পরদিন সকালে আরোহী চাকরির ইন্টারভিউ দিতে চলে গেল সেই রেস্টুরেন্টে। সেখানে গিয়ে কাগজপত্র রেডি করলো এবং ম্যানেজারের সাথে কথা বলে পুরো বিষয়টা জানতে পারলো যে তার কি পরিমাণ স্যালারি হতে পারে এবং কি কি কাজ তার করতে হবে। মেয়েদের সাথে বিস্তারিত আরোহীকে জানালো এবং তাকে বলল, শুনুন, আপনার সব কিছু ঠিকঠাকই আছে। একটু পর আমাদের রেস্টুরেন্টের অনার আসবেন এবং আমাদের একটি রুলস আছে যে সকল কাগজপত্র রেডি হওয়ার পর বস যদি নিজে তাকে যাচাই করে এবং সে যদি সিগনেচার করে তাহলে আপনার চাকরিটা হয়ে যাবে। আর সাথে সাথে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে কাজে জয়েন করতে পারবেন। আর যদি বস আপনাকে সিলেক্ট না করে তাহলে আপনার চাকরিটা হতে পারে না। সো এখন বসুন আর একটু অপেক্ষা করুন। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর আরোহী দেখতে পেল রেস্টুরেন্টের গেট খুলে মিরাজ ভেতরে প্রবেশ করতেছে আর ম্যানেজার দৌড়ে গিয়ে তাকে স্যার বলে সালাম দিচ্ছে। আসলে আরোহী কখনো ভাবতেও পারেনি যে মিরাজ এমন একটি রেস্টুরেন্টের মালিক হবে। মিরাজকে এই অবস্থায় এখানে দেখে আরোহী যেন আকাশ থেকে পড়ল। এক দৃষ্টিতে মিরাজের দিকে তাকিয়ে আছে আরোহী, আর মনে মনে অনেক কিছুই ভাবলো। যাই হোক, এরপর মিরাজ ভিআইপি রুমে গিয়ে বসলো আর ম্যানেজারকে বলল, ম্যানেজার সাহেব যে আমাদের এখানে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে তাকে নিয়ে আসুন। ঠিক আছে স্যার, যাচ্ছি। এই আরোহী, আপনি আসুন, স্যার আপনাকে ডাকছে। এরপর ম্যানেজার আরোহীকে নিয়ে সেখানে গেল। সেখানে গিয়ে আরোহী ভেবেছিল যে মিরাজ তাকে চিনতে পারবে এবং সে ভালো করে বুঝিয়ে বললে তাকে মেনে নেবে। আর হ্যাঁ, এখানে আরেকটি কথা, আরোহী মেয়েটি কিন্তু এমন একটি মেয়ে যে কিনা যে থালায় খায় সেই থালায় সে ফুটো করে। আর হ্যাঁ, সে কিন্তু মানুষকে ইমোশনাল বানিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে পারে। আর কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে নিজের রূপ বদল করা যায় সেটি সে ভালো করেই জানে। কিন্তু মিরাজ যা করলো সেটি আরোহী মোটেও আশা করেনি। এবার আরোহী মিরাজকে বলল, কঠোর পরিশ্রম আর নিজের প্রচেষ্টা মানুষকে কত সাফল্য এনে দেয় সেটা তোমাকে না দেখলে বোঝা যেত না মিরাজ। জানো, আমি কখনো ভাবতেও পারিনি যে কখনো তুমি এত বড় একটা রেস্টুরেন্টের মালিক হবে। আর সঠিকভাবে পরিশ্রম করলে মানুষ জীবনে কি না করতে পারে সেটা তোমাকে না দেখলে বোঝা যায় না। যাই হোক মিরাজ, তোমার এই সাফল্যে কিন্তু আমি অনেক খুশি। হোয়াট ননসেন্স! এই ম্যানেজার, এই আনকালচার গাইয়া খ্যাতটাকে কোথা থেকে ধরে নিয়ে এসেছো? এর তো দেখি কোনো মান মর্যাদাই নেই। কার সাথে কিভাবে কথা বলতে হয় এ তো দেখি সেটাও জানে না। স্টুপিড একটা! এই স্টুপিডটাকে এখনই বের করে দাও এখান থেকে। এই আরোহী, আপনি আসুন তো আমার সাথে, এখান থেকে বেরিয়ে আসুন। তারপর ম্যানেজার আরোহীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো আর আরোহীকে ভালোভাবে বুঝালো আর বলল, আরে আরোহী, আপনি এটা কি করলেন? আমাদের এমডি স্যারকে আপনি সরাসরি তুমি করে বললেন। এতটুকু ম্যানার কি আপনার নেই? আর হ্যাঁ, আপনার চাকরিটা কিন্তু হচ্ছে না। সো আপনি এখন এখান থেকে আসতে পারেন, কারণ স্যার আপনাকে সিলেক্ট করেনি।
স্যার আসলে আমি বুঝতে পারিনি, আসলে ওনাকে অন্য কারোর সাথে মিলিয়ে ফেলেছিলাম, তাই এমনটা হয়েছে। প্লিজ স্যার, এই চাকরিটা আমার খুব দরকার, আপনি একটু ওনাকে ম্যানেজ করে চাকরিটা আমাকে পাইয়ে দিন না প্লিজ। দেখুন, আমার এখন আর কিছুই করার নেই। স্যার যেহেতু আপনাকে রিজেক্ট করেছে, তাহলে এখানে আর আমার কিছুই করার নেই। সো আপনার এটাই ভালো হবে যে আপনি এখন এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু আমি সিকিউরিটি গার্ড রাখতে বাধ্য হব। তারপর আরোহী কি করবে তা বুঝে উঠতে পারছে না, কারণ এই চাকরিটা না হলে সে অনেক বড় সমস্যায় পড়ে যাবে। তারপর আরোহী ম্যানেজারের কথা না শুনে সোজা চলে গেল বসের রুমে, আর সেখানে গিয়ে মিরাজের পা ধরে বলতে লাগলো, স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে আপনাকে চিনতে পারিনি আর অন্য কারোর সাথে আপনার ফেসটা মিলিয়ে ফেলেছিলাম। আসলে আমি বুঝতে পারিনি স্যার, প্লিজ এই চাকরিটা আমার খুবই দরকার, কারণ এই শহরে থাকা খাওয়ার জন্য যে টাকা দরকার তা আমি কোথায় পাবো যদি চাকরিটা না করতে পারি। প্লিজ স্যার একটু দয়া করেন প্লিজ। আরোহীর এরকম আচরণে মিরাজ ইতোমধ্যেই বিস্মিত হলো। সে তখন কি করবে তা বুঝে উঠতে পারছে না। যেই আরোহী কিনা একসময় মিরাজকে এত অপমান করেছে এবং ধোঁকা দিয়ে ওর সাথে প্রতারণা করেছে, আজ কিনা সেই আরোহী মিরাজের পা ধরে চাকরি ভিক্ষা চাইছে। যাই হোক, এবার মিরাজ আরোহীকে আর কিছু বলল না। তাকে কিছু না বলেই সেখান থেকে উঠে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে গেল। আর ওদিকে আরোহী চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে আসলো, কারণ সে তো নিশ্চিত যে তার চাকরিটা হয়নি। এটা ভেবেই আরোহী তখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসতে যাবে, ঠিক তখনই ম্যানেজারের মোবাইলে একটি কল আসলো, আর কলটি ছিল মিরাজের। মিরাজ তখন ম্যানেজারকে বলল আরোহীকে চাকরিতে রাখার জন্য। ম্যানেজার তখন মিরাজের কথা মতো আরোহীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিল এবং আগামীকাল থেকে চাকরিতে জয়েন করতে বলল। এ কথা শুনে আরোহীর আনন্দে বুকটা ভরে উঠল। লেটারটা হাতে নিয়ে চলে গেল সেখান থেকে। এবার পরদিন আরোহী চাকরিতে জয়েন করলো, ঠিকমতো মনোযোগ দিয়ে তার কাজটি করতে লাগলো। এখন প্রায় মিরাজ তাদের রেস্টুরেন্টে আসে চা কফি ইত্যাদি খাওয়ার অজুহাতে, কারণ আরোহী যতদিন মিরাজের স্ত্রী হিসেবে ছিল ততদিন তো তার হাতের কোনো কিছু খেতে পারেনি এবং তার থেকে একটু সম্মানও পায়নি। তাই এখন আরোহীর হাতের চা কফি খেতে এবং তার থেকে একটু সম্মান পেতে সে তাকে অনুশোচনার আগুন দিয়ে পোড়ানোর জন্য মিরাজ এখানে আসে। এভাবে কেটে গেল প্রায় কয়েক মাস। একদিন আরোহী চিন্তা করলো এভাবে বসে থেকে আর কোনো লাভ নেই, কিছু একটা করতে হবে। আর কিছু না হোক জীবনে বিয়ে তো করতেই হবে। তাই মিরাজ যখন ভার্সিটিতে যেত তখন নানান অজুহাতে মিরাজের সাথে কথা বলার চেষ্টা করতো আরোহী, কিন্তু মিরাজ নিজেকে এমন ভয়ঙ্করভাবে পরিবর্তন করেছে যে আরোহী নামের কোনো একটা মেয়ে যে তার জীবনে কখনো ছিল এবং তার সাথে কোনো সম্পর্ক ছিল, এটা তাকে দেখে বোঝার কোনো উপায় নেই। যাই হোক, আরোহী অনেক চেষ্টা করার পরেও মিরাজের সাথে কোনো কথা বলতে পারেনি এবং যতবারই চেষ্টা করেছে প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে। তবে একদিন আরোহীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং সোজা চলে গেল হাসান সাহেবের বাসায়। সেখানে গিয়ে কলিং বেল বাজাতেই হাসান সাহেব বাসা থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিল। তারপর আরোহী ড্রয়িং রুমের মধ্যে প্রবেশ করলো এবং দেখতে পেল মিরাজ বসে চা খাচ্ছে। এবার মিরাজ তো আরোহীকে দেখতে পেয়ে চা খাওয়া বাদ দিয়ে উঠে চলে যাচ্ছিল তার রুমের দিকে। এমন সময় আরোহী গিয়ে সোজা তার পা জড়িয়ে ধরে আর বলে, মিরাজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পারিনি যে সঠিক মানুষ জীবনে একবারই আসে, আর আমি এটাও বুঝতে পারিনি যে তুমি আমাকে তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসতে। কেন যে সেদিন তোমাকে ডিভোর্স দিলাম, যেন সেদিনের পর থেকে একটি দিনও আমার জীবনে ভালোভাবে কাটেনি। প্লিজ মিরাজ, আমাকে তুমি ক্ষমা করে আপন করে নাও। আমি কথা দিচ্ছি জীবনে কখনো কোনো দিন তোমাকে কষ্ট দিব না। আর তুমি যদি আমাকে গ্রহণ না করে নাও তাহলে আমার মরণ ছাড়ার কোনো পথ নেই। প্লিজ মিরাজ, প্লিজ একটু দয়া করো আমার প্রতি, শেষবারের মতো একটি সুযোগ আমাকে দাও। শোনো, যে না জেনে অন্যায় করে তার ক্ষমা আছে, কিন্তু যে জেনে বুঝে প্রতারণা করে তার ক্ষমা কখনোই হবে না। আর আজকে আমার অনেক টাকা হয়েছে, সেই কারণে তুমি এসেছো আমাকে বিয়ে করতে, আমাকে ভালোবাসা দেখাতে। আসলে তুমি যে কত বড় ছলনাময়ী তা মাত্র আমি জানি। তাই বলি, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দিও, কারণ তোমাকে আর মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কারণ তুমি আমার সাথে যে অন্যায়, অবিচার এবং নির্যাতন করেছো তা কখনো ভোলার নয়। আর স্বামী হিসেবে তো কখনো তোমার কাছ থেকে কোনো সম্মান বা কোনো অধিকারই আমি পাইনি। আর সব থেকে বড় কথা, তুমি একটা লোভী মেয়ে। তোমার মতো মেয়ে এই সমাজে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। সো
তোমার জীবন, তোমার ব্যক্তিগত বিষয়। তুমি সুইসাইড করবে নাকি বেঁচে থাকবে, কিন্তু আমি তোমাকে আর কখনোই মেনে নিব না। এটাই বাস্তব। আর হ্যাঁ, তুমি তো টাকার জন্য এসেছো আমার কাছে ভালোবাসা দেখাতে। ওয়েট, একটু দাঁড়াও, তোমাকে টাকা দিচ্ছি। বাবা, তোমাকে যে একটু আগে টাকাগুলো দিলাম সেগুলো দাও তো। তারপর মিরাজ তার বাবার হাত থেকে টাকার ব্যাগটা নিয়ে ভেতর থেকে এক একটা করে বান্ডিল বের করছে এবং এক একটা করে টাকার বান্ডিল ছুঁড়ে দিচ্ছে আরোহীর দিকে আর বলছে, তোমার তো টাকার দরকার, এই নাও টাকা। এগুলো নিয়ে এখান থেকে ভালোই ভালোই বিদায় হয়ে যাও, তা না হলে কিন্তু বেশি ভালো হবে না। সো গেট খোলা আছে, তুমি আসতে পারো। কথাগুলো বলেই মিরাজ চলে গেল তার রুমে। আরোহী কখনো ভাবতেও পারেনি যে মিরাজ এতটা কঠিন হয়ে যাবে। তারপর আরোহী হাসান সাহেবকে কিছু বলতে যাবে, ঠিক তখনই হাসান সাহেব বলে, এই দাঁড়াও দাঁড়াও, আমাকে কিছু বলার দরকার নেই, আমার ছেলের কথাই শেষ কথা। সো তুমি এখন এখান থেকে চলে যাও, তা না হলে কিন্তু আমি সিকিউরিটি গার্ড ডাকতে বাধ্য হব। ওড়না দিয়ে মুখ ঢেকে ফুপে ফুপে কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে গেল আরোহী। আরোহী কিন্তু আজ মন থেকে ভালোবেসে মিরাজের কাছে আসতে চেয়েছিল, কিন্তু ইতোপূর্বে আরোহীর যেসব কর্মকাণ্ড করেছে তা যা যা করেছে তা কিন্তু মেনে নেওয়ার নয়। আর ওদিকে মিরাজকে আরোহী এতটা কষ্ট দিয়েছে যে সে কখনো চাইলেও তাকে ক্ষমা করতে পারবে না। আরোহী মিরাজকে তিলে তিলে যে কষ্ট দিয়েছে তা এত ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে মিরাজের মাঝে। আরোহীর দেওয়া সকল কষ্টই মিরাজ মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শেষে যে কষ্টটি মিরাজকে আরোহী দিয়েছে তা কখনো সে ভুলতে পারেনি। যাই হোক, এবার আরোহী বাসা থেকে বেরিয়ে আনমনের রাস্তা দিয়ে হাঁটছে এবং নিজের করা কৃতকর্মের কথা ভাবছে। আর ওদিকে বাসার ছাদে দাঁড়িয়ে মিরাজ আরোহীকে দেখছে, কিন্তু তারপরেও আরোহীর প্রতি মিরাজের অন্তরে একটুও মায়া জন্মায়নি। তাই সে আবার রুমে গিয়ে শুয়ে পড়ল। এবার আরোহী প্রায় মধ্যরাত পর্যন্ত রাস্তায় হাঁটার পর এক পর্যায়ে আরোহী অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে রইল। তারপর ভোরবেলায় পুলিশ আসলো এবং কিছু লোকজন মিলে আরোহীকে হসপিটালে নিয়ে গেল। হসপিটাল থেকে ডাক্তারের রিপোর্ট আসলো যে আরোহী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। আসলে এত চিন্তা, টেনশন, ডিপ্রেশন, হতাশা সব কিছু মিলে আরোহী আর পেরে উঠতে পারেনি, তাই আজ তার এই অবস্থা হয়েছে। এরপর দিন আরোহীর ব্যাপারে পুলিশ পুরো খোঁজখবর নিয়ে তাকে তার গ্রামে তার বাবার কাছে পাঠিয়ে দিল। এখন থেকে আরোহী সেখানে থাকতে শুরু করলো, কারণ আরোহী নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আর ওদিকে মিরাজ আস্তে আস্তে আরোহীর দেওয়া কষ্টগুলো জীবন থেকে মুছে ফেলার চেষ্টা করেছে এবং নতুনভাবে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করছি। তবে এই গল্প থেকে একটি শিক্ষা আমরা পেলাম যে তুমি জীবনে যাকে সব থেকে বেশি ভালোবাসবে সেই তোমার জীবন থেকে সবার আগে হারিয়ে যাবে। তবে আরেকটি কথা, যে তোমাকে ধোঁকা দিয়ে হারিয়ে যাবে সে কিন্তু কখনোই সুখী হবে না, কারণ যে ধোঁকা খায় সে কিন্তু বোকা নয়, সে বিশ্বাসী, আর শেষ হাসিটা সেই হাসে। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে পরবর্তী কোনো বিষয়ে গল্প শুনতে আপনারা ইচ্ছুক তা আমাদের জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুরা, এই গল্পের সকল পর্ব একসাথে খুব শীঘ্রই আপলোড করা হবে। সেই পর্যন্ত সকলে অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।